আচ্ছা, চলুন তো একটা শব্দ নিয়ে একটু কথা বলা যাক। সোশ্যাল অ্যাডভার্টাইজিং। শব্দটা শুনলে আমাদের মাথায় ঠিক কি আসে? সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে চোখে পড়া কোনো নতুন জুতার বিজ্ঞাপন, নাকি ধরুন পোলিও টিকার মতো কোনো জনস্বাস্থ্য সচেতনতার পোস্টার? কোনটা ঠিক, সাবান বিক্রি করা নাকি জীবন বাঁচানো? চলুন আজকের এই আলোচনায় এই দারুণ ধাঁধাটার সমাধান খোঁজা যাক। তাহলে মূল প্রশ্নটা হলো, এই সোশ্যাল অ্যাড বা সামাজিক বিজ্ঞাপন জিনিসটা আসলে কি? এর আসল পরিচয়টা কি? এটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু, আর এর গভীরে আমরা এখন ঢুকতে চলেছি। স্ক্রিনের দিকে একবার তাকান। বাম দিকে আছে সোশ্যাল মিডিয়া ফিডে ভেসে ওঠা একটা ব্র্যান্ড নিউ স্নিকারের বিজ্ঞাপন, আর ডান দিকে শিশুদের টিকা নেওয়ার জন্য জরুরি আহ্বান জানিয়ে একটা জনস্বাস্থ্য পোস্টার। এর মধ্যে কোনটা আসলে সামাজিক বিজ্ঞাপন? কোনো পণ্য বিক্রি করা, নাকি মানুষের মধ্যে একটা জরুরি ধারণা ছড়িয়ে দেওয়া? আর অবাক করার মতো উত্তরটা হলো দুটোই। হ্যাঁ, ঠিকই শুনছেন। বিশ্বাস করা হয়তো একটু কঠিন, কিন্তু এই দুটোই কোনো না কোনোভাবে সামাজিক বিজ্ঞাপনের অংশ। আর ঠিক এই বিভ্রান্তির জায়গাটা থেকে আমাদের আজকের বিশ্লেষণটা শুরু হচ্ছে। আচ্ছা, এই জটটা খোলার জন্য আমাদের পুরো ব্যাপারটাকে দুটো আলাদা দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। একটা হলো কেন, মানে বিজ্ঞাপনটার উদ্দেশ্যটা কি, আর আরেকটা হলো কিভাবে, মানে বিজ্ঞাপনটা কোন মাধ্যমে আমাদের কাছে পৌঁছাচ্ছে। চলুন এই কেন আর কিভাবে চশমা পরে এই ব্যাপারটা পরিষ্কারভাবে বোঝা যাক। এই টেবিলটা দেখলেই পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, বাম দিকে আছে সোশ্যাল মার্কেটিং, যেটা হলো বিজ্ঞাপনের কেন। এর মূল লক্ষ্য হল সমাজের ভালোর জন্য মানুষের আচরণে একটা পজিটিভ পরিবর্তন আনা। এটা একটা দর্শন, যেমন ধরুন ধূমপান বিরোধী ক্যাম্পেইন। আর ডান দিকে আছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, যেটা হলো কিভাবে। এটা ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে একেবারে নির্দিষ্ট মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার একটা দারুণ শক্তিশালী ডিজিটাল টুল। সোজা কথায়, একটা হলো গন্তব্য, আর অন্যটা সেই গন্তব্যে পৌঁছানোর একটা হাইটেক গাড়ি। তো আমরা আজকের এই পর্যায়ে এলাম কিভাবে? চলুন একটা ছোট্ট টাইম ট্রাভেল করে দেখে আসি সময়ের সাথে সাথে সামাজিক বিজ্ঞাপনের এই ধারণাটা কিভাবে বদলে গেছে। একটা সময় ছিল যখন এটা ছিল শুধু একতরফা প্রচার, মানে একটা মনোলগ, আর এখন এটা হয়ে উঠেছে সবার অংশগ্রহণে একটা জমজমাট আড্ডা বা ডায়লগ। এর শুরুটা কিন্তু হয়েছিল অনেক আগে। ১৯৫১ সালে জি.ডি. উইবি নামের একজন সমাজবিজ্ঞানী একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন। তিনি বলেছিলেন, আমরা যেভাবে সাবান বিক্রি করি সেভাবে ভ্রাতৃত্ববোধ বা যুক্তির মতো ধারণাগুলো কেন বিক্রি করতে পারব না? এই একটা প্রশ্নই কিন্তু আধুনিক সোশ্যাল মার্কেটিংয়ের বীজ বুনে দিয়েছিল। এই টাইমলাইনটা পুরো গল্পটা বলে দেয়। ৪০-এর দশকে ছিল যুদ্ধের সময়কার একমুখী পাবলিক সার্ভিস ঘোষণা। এরপর 1971-এ ফিলিপ কটলার আর জেরাল্ড জাল্টম্যান একে একটা প্রাতিষ্ঠানিক নাম দিলেন, সোশ্যাল মার্কেটিং। কিন্তু আসল খেলাটা ঘুরে গেল ২০০৭-এ, যখন ফেসবুক অ্যাডস এলো। বিজ্ঞাপনদাতারা হঠাৎ করে ঠিক যার সাথে কথা বলতে চায় তার কাছেই বার্তা পৌঁছানোর ক্ষমতা পেয়ে গেল। আর এরপর এলো ১৪। আইস বাকেট চ্যালেঞ্জের কথা মনে আছে? ওটা দেখিয়ে দিল যে সাধারণ মানুষই এখন প্রচারণার সবচেয়ে বড় শক্তি। এভাবেই একমুখী মনোলগটা একটা দ্বিমুখী সংলাপে পরিণত হল। বেশ, তত্ত্ব আর ইতিহাস নিয়ে কথা হলো। এবার চলুন বাস্তবে ফেরা যাক। দেখা যাক এই ধারণাগুলো কাজে লাগিয়ে কিভাবে আক্ষরিক অর্থেই লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়েছে। আর এর জন্য আমরা কথা বলবো বিশ্বের অন্যতম সেরা একটা সফলতার গল্প নিয়ে, আমাদের বাংলাদেশের গল্প। প্রথমেই যে গল্পটা বলতে হয় সেটা হলো ওরস্যালাইনের। দেখতে একদম সাধারণ একটা প্যাকেট, তাই না? কিন্তু এই ছোট্ট জিনিসটাই বাংলাদেশের জনস্বাস্থ্য খাতে একটা বিপ্লব এনেছিল। তো ওরস্যালাইন জিনিসটা কি? এটা লবণ আর চিনির একটা নিখুঁত অনুপাতের প্যাকেট। এর কাজটা ছিল জীবন বাঁচানো। কারণ একটা সময় ছিল যখন ডায়রিয়াজনিত পানিশূন্যতা ছিল বাংলাদেশের শিশুমৃত্যুর একটা প্রধান কারণ। মানুষ ঘরের লবণ গুঁড় দিয়ে স্যালাইন বানানোর চেষ্টা করত, কিন্তু অনুপাতটা প্রায় ভুল হতো। ওরস্যালাইন ছিল সেই সমস্যার একটা সহজ, নির্ভরযোগ্য আর বৈজ্ঞানিক সমাধান। এর প্রভাব ঠিক কতটা বড় ছিল? আমরা বলছি লক্ষ লক্ষ জীবন।
১৯৮৫ সাল থেকে এর কার্যকর বিতরণ আর ব্যাপক প্রচারণার ফলে বাংলাদেশের লক্ষ লক্ষ শিশুর জীবন বেঁচেছে। এটা নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে সফল সোশ্যাল মার্কেটিং ক্যাম্পেইনগুলোর মধ্যে একটা। ওরসালাইনের পর বাংলাদেশের সামাজিক পরিবর্তনের যাত্রায় জন্ম হল আরেকটা আইকনের। এবার কোনো প্যাকেজ নয়, বরং একজন চরিত্র। হ্যাঁ, একটা কার্টুন চরিত্র, যে শুধু শিশুদের নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার বড়দের চিন্তাভাবনাকেও নাড়া দিয়েছিল। তার নাম মিনা। আর মিনার মিশনগুলো কিন্তু বিশাল ছিল। সে কথা বলেছে মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে, বাল্যবিবাহের বিপদ নিয়ে, স্বাস্থ্য আর পরিষ্কারতা নিয়ে, এমনকি সমাজের গভীরে থাকা লিঙ্গ বৈষম্যের মতো জটিল বিষয় নিয়েও। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো, এই কঠিন বার্তাগুলো সে দিয়েছে বিনোদনের মোড়কে, যা সবাই খুব সহজে গ্রহণ করেছে। আর মিনার সাফল্য কোনো বানানো গল্প নয়, এই সংখ্যাগুলোই তার প্রমাণ। দেখুন, বাংলাদেশের শহরের প্রায় ৯৭% আর গ্রামের ৮১% শিশু মিনাকে চেনে। এটা অবিশ্বাস্য। এটাই প্রমাণ করে যে কোনো বার্তা যখন একটা দেশের সংস্কৃতি আর আবেগের সাথে মিশে যায়, তখন তার শক্তি কতটা অপরিসীম হতে পারে। ওরসালাইন আর মিনা দুটো উদাহরণ থেকে মূল শিক্ষাটা হলো, সফল সোশ্যাল মার্কেটিং শুধু তথ্য দেওয়া নয়, বরং মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া। আচ্ছা, এবার চলুন সামাজিক বিজ্ঞাপনের আধুনিক এবং কিছুটা জটিল একটা দিকে নজর দেওয়া যাক। আজকের ডিজিটাল যুগে মানুষকে প্রভাবিত করার চেষ্টার সাথে কিছু গভীর নৈতিক প্রশ্ন জড়িয়ে গেছে। আর এখনকার সবচেয়ে বড় বিতর্কটা হলো সততা বা অথেন্টিসিটি বনাম ওক ওয়াশিং। এই দুটো উদাহরণ দেখলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। সফলতার দিকে আছে ডাভের রিয়েল বিউটি ক্যাম্পেইন। এটা কেন সফল হয়েছিল? কারণ সৌন্দর্যের গতানুগতিক ধারণাকে চ্যালেঞ্জ করার পেছনে তাদের উদ্দেশ্যটা ছিল সৎ এবং দীর্ঘমেয়াদী। আর অন্যদিকে ব্যর্থতার চূড়ান্ত উদাহরণ হল পেপসির ক্যান্ডল জেনার বিজ্ঞাপনটি। এটা সামাজিক ন্যায়বিচারের মতো একটা সিরিয়াস আন্দোলনকে বাণিজ্যিক স্বার্থে খুব হালকাভাবে ব্যবহার করতে চেয়েছিল, যা মানুষ ভণ্ডামি হিসেবে ধরে ফেলে এবং এর তীব্র প্রতিক্রিয়া হয়। পেপসির এই ব্যর্থতার কারণটাই হল ওক ওয়াশিং। এর মানে কি? যখন কোনো ব্র্যান্ড বাস্তবে কোনো মিনিংফুল পদক্ষেপ না নিয়ে শুধু নিজেদেরকে প্রগতিশীল দেখানোর জন্য বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে মার্কেটিং করে, সেটাই ওক ওয়াশিং। সোজা কথায় কাজ না করে শুধু কথার ফুলঝুরি ছোটানো। আর আজকের দর্শকরা এই ধরনের লোক দেখানো চেষ্টা ১ মাইল দূর থেকেই ধরে ফেলে। ডিজিটাল যুগে বিজ্ঞাপনদাতাদেরকে এরকম অনেক নৈতিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়। ভাবুন তো, সমাজের দুর্বল কোনো গোষ্ঠীকে বিশেষভাবে টার্গেট করা কি ঠিক? মানুষের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তার কি হবে? আবার ভয় দেখিয়ে সচেতন করার চেষ্টার সীমারেখাটা কোথায় টানা উচিত? আর অবশ্যই খুব সহজে জনপ্রিয়তা পাওয়ার জন্য ওক ওয়াশিংয়ের ফাঁদে পা দেওয়ার লোভ তো আছেই। আলোচনার প্রায় শেষের দিকে এসে একটা খুব জরুরি প্রশ্ন সামনে আসে। একটা সামাজিক প্রচারণার সাফল্য আমরা আসলে কিভাবে মাপব? হাজার হাজার লাইক, শেয়ার বা মিলিয়ন ভিউ কি এর আসল প্রভাব বোঝার জন্য যথেষ্ট? এখানেই ভ্যানিটি ম্যাট্রিক্স বা লোক দেখানো পরিসংখ্যানের বিপদটা। ধরুন, একটা বিজ্ঞাপন হাজার হাজার লাইক পেল, খুব ভালো। শত শত মানুষ শেয়ারও করল, দারুণ। শেষ পর্যন্ত মিলিয়ন মিলিয়ন ভিউ হলো, অসাধারণ। কিন্তু এর ফলে কি বাস্তবে একজন মানুষেরও জীবনে কোনো পরিবর্তন আসলো? ২০১৩ সালে ইউনিসেফ সুইডেনের একটা ক্যাম্পেইনের এই কথাটা ছিল অত্যন্ত শক্তিশালী এবং সোজাসাপটা। লাইকস দিয়ে জীবন বাঁচানো যায় না। এই একটা বাক্যই অনলাইন অ্যাক্টিভিজমের ফাঁপা দিকটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। সুতরাং আজকের আলোচনার আসল শিক্ষা হলো এটাই, সামাজিক বিজ্ঞাপনের প্রকৃত সাফল্য ক্লিকে বা ভিউয়ের সংখ্যায় নয়, বরং দীর্ঘমেয়াদী এবং বাস্তব সামাজিক পরিবর্তনে মাপা হয়। এর চূড়ান্ত লক্ষ্য অনলাইনে মনোযোগ টানা নয়, মানুষের জীবনকে সত্যিই একটু উন্নত করা। পরিশেষে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাচ্ছি। এই যে তথ্যের এত কোলাহল আমাদের চারপাশে, এর মধ্যে আমরা কিভাবে নিশ্চিত করতে পারি যে বার্তাগুলো সত্যিই গুরুত্বপূর্ণ, সেগুলো শুধু একদিনের জন্য ভাইরাল হয়েই হারিয়ে যাবে না, বরং বাস্তবে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তনও নিয়ে আসবে?